জুলাই অভ্যুত্থানের পরে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে আরেকটা দল গঠনের প্রয়োজনীয়তা পড়লো কেন? রাজনৈতিক দল ছাড়া কারোর সাথেই আলাপ আলোচনা করার কোনো মনোবৃত্তি অন্তর্বর্তীকালীন সরকারের নাই। সভাপতি আমাদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করতে হয়েছে। এটা বিপ্লবী ফোর্স হিসেবে থাকলে অনেক বেশি ভালো হতো, তাহলে হয়তো আমরা প্রত্যেকটা জায়গায় প্রেশারগুলো দিতে পারতাম। আপনারা এই দুই জোটের কোনো দিকে যাবেন নাকি নিজেরাই কোনো জোট গঠনের জন্য চিন্তা ভাবনা করছেন? এনসিপি কারো জোটে জয়েন করবে না। আপনার এনসিপি নেতৃত্বেই কি কোনো জোট করার চিন্তা ভাবনা চলছে? যদি কোনো নির্বাচনী জোট হয় সেটা এনসিপির নেতৃত্বেই হবে। নির্বাচন কমিশন কোনো বৈধ প্রতিষ্ঠানই না। সেই নির্বাচন কমিশনের কাছেই তো আপনারা নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছেন। আমরা আমাদের ডিউ প্রসেসগুলো করতেছি। নির্বাচনটা কখন হবে এইটা গুরুত্বপূর্ণ না, সংস্কারটা কতটুকু হয়েছে এটা গুরুত্বপূর্ণ। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনে কি আপনারা অংশ নেবেন না? আমরা এখন পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের অনীহা প্রকাশ করিনি। প্রিয় দর্শক, রোড টু ইলেকশনে স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তরুণ প্রজন্মের একজন বিশেষ প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা শারমিন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ। ভোটার এবং নির্বাচন প্রসঙ্গ আলোচনা আসলো। আমরা সামনে নির্বাচন, জাতীয় নির্বাচনের আলাপ আলোচনা হচ্ছে। ফেব্রুয়ারিতে আপনার নির্বাচন হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তো আপনারা সারা দেশে পদযাত্রা করেছেন, নানা পেশার মানুষের সঙ্গে আপনারা মিশেছেন। আমি পার্টিকুলারলি জানতে চাইব, প্রথমে যেমনটা আমি বলছিলাম, যেটা হলো জেনজির নেতৃত্বে গঠিত বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল এনসিপি। আপনারা তরুণ প্রজন্ম কেমন নির্বাচন চায়? তরুণ প্রজন্ম গণপরিষদ নির্বাচন চায়। গণপরিষদ নির্বাচন চায়। গণপরিষদের উদ্দেশ্য হবে সংবিধান প্রণয়ন। সংবিধান প্রণয়ন। তো বর্তমানে একটা সংবিধান আছে, এই সংবিধান আপনারা চাইছেন না কেন? যেটাই বহাল থাকুক, এটাকে রিফর্ম করেই এটা দিয়েই যদি কাজ চালানো যায়, সেখানে আপনাদের আপত্তি কোথায়? রিফর্মে কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার রিফর্মে যতগুলো জায়গা, এটা বেসিক্যালি পুরো সংবিধানটা বদলায় ফেলার মতোই, এবং এটা আমরা আগে থেকেই জানি। তো ৭২-এর সংবিধান তো একটা ফ্যাসিস্ট সংবিধান, এবং এই সংবিধানের কোনো অংশই এই দেশের থেকে উৎসারিত, মানুষের থেকে, গণমানুষ থেকে উৎসারিত না। আপনি যদি এটার মানে একদম জন্মের জায়গাটা দেখেন, এই সংবিধানের জন্মের জায়গাটা যদি দেখেন, যখন ৭০ সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল, তখন কিন্তু গণপরিষদ তারা নতুন সংবিধান প্রণয়ন করবেন এরকম কোনো ম্যান্ডেট তাদের ছিল না। তারা সংসদীয় নির্বাচনে নির্বাচিত হয়েছিল। তারপরে বাংলাদেশের জনযুদ্ধ ৭১ সালে সংগঠিত হয়। উচিত ছিল যে সেই সময়ে আবার গণপরিষদ দিয়ে তারপরে এটাকে মানুষের কাছ থেকে ম্যান্ডেটটা নেওয়া, যে সংবিধান প্রণয়ন করলে তো সারা জীবন বিতর্ক করেই চলে যাওয়া যাবে। বিতর্কের অবসান হওয়া উচিত কিনা? অবশ্যই অবসান হওয়া উচিত। বাংলাদেশে তো কখনোই গণপরিষদ নির্বাচন হয়নি। বাংলাদেশে কি কখনো গণপরিষদ নির্বাচন হয়েছে? হ্যাঁ, তাহলে আপনার সংবিধানটা তৈরি করার জন্য হয়েছিল তো আসলে সংবিধান প্রণয়নের জন্যই। এখন আপনি বলতে পারেন সেটা পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য হয়েছিল। পাকিস্তানের সংবিধান, যেহেতু বাংলাদেশের তো নতুন একটা, মানে বাংলাদেশ যখন গঠিত হয়, আপনার একটা ৯ মাসের যুদ্ধ কি আপনার পলিটিক্যাল সিনারিও পরিবর্তন করে নাই? জিও পলিটিক্সে আপনার যে অবস্থান সেটাকে পরিবর্তন করে নাই? তাহলে সেই প্রভাব যদি আপনার সংবিধানে না থাকে, যদি পূর্বতন প্রভাব দিয়েই এটা চালানো হয়, তাহলে তো এটা ফ্যাসিস্ট হবেই। এবং সংবিধানে ৭২-এর সংবিধান নিয়ে তো খালেদা জিয়া, আমাদের যে আপসহীন নেত্রী খালেদা জিয়াও তো বলেছিলেন যে এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিব, বলেছিলেন না? তো এই সংবিধানের মধ্যে যে ফ্যাসিস্ট কাঠামো আছে, এবং মানে একটা লোককে গ্রেফতার করে কোনো ধরনের মানে ২৪ ঘন্টার মধ্যে কোনো জবাবদিহিতার কোনো জায়গা নেই, সেটা তো এরকম অসংখ্য জায়গা আছে। পুরো সংবিধানটা আপনি যদি দেখেন, মূল সংবিধানে কিন্তু ছিল না। পরবর্তীতে সংবিধান সংশোধন করে আপনি যেটা বলছেন, সংবিধানের সংশোধনের যে সিস্টেমটা, যেটা 2/3 মেজরিটি দিয়ে একটা দল গেলেই সংবিধানে যে কোনো কিছু পরিবর্তন করে ফেলতে পারে, এটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয়? যেটা পুরো দেশের সংবিধান, তো পুরো দেশের, এটা তো একটা রাজনৈতিক দল, দুইটা রাজনৈতিক দলের ব্যাপার না, শুধু রাজনৈতিক দলগুলোরও ব্যাপার না, এটা পুরো দেশের সম্পদ, পুরো দেশের মানুষ এটার দিকে তাকিয়ে থাকবে। পুরো দেশের একটা জিনিস 2/3 মেজরিটি নিয়ে যে যাবে, সেই এটার যা খুশি তাই কাটাছেড়া করতে পারবে, এটা তো কোনো গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে পড়ে না। আমরা আপনাদের দল নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটা আমরা বলছিলাম, যেটা হলো এনসিপি নিয়ে একটু কথা বলতে চাই। ২০১৮ সালে একবার কোটা আন্দোলন হয়েছিল। ওই সময় আন্দোলনটা অনেক বেশ বড় ছিল। ২০১৮ সালে কোটা আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন, এই তরুণ প্রজন্মের আপনাদেরই অনেকে ছিলেন সে সময়। ২০২১ সালে এসে একটা নতুন দল গঠন করা হলো তাদের নেতৃত্বে, গণ অধিকার পরিষদ নামে। তো একটা দল গঠন করা হলো। আবার জুলাই অভ্যুত্থানের পরে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে আরেকটা দল গঠনের প্রয়োজনীয়তা পড়লো কেন? দেখুন, বাংলাদেশে সবসময় একটা তরুণদের রাজনৈতিক দল এবং একটি
নতুন পলিটিক্যাল ফোর্স যারা শুধুমাত্র বাংলাদেশকে না পুরো দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এটার একটা প্রয়োজনীয়তা ছিল। বাংলাদেশ রাজনৈতিকভাবেই এবং ভৌগোলিকভাবেই, যদি রাজনৈতিক ভৌগোলিকের জায়গাটা চিন্তা করি তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছে। তো সেই জায়গায় বাংলাদেশপন্থী রাজনীতি করার একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং এই প্রয়োজনীয়তা থেকেই, মানে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা না, রাজনৈতিক প্রয়োজনের কারণেই কিন্তু গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং গণ অভ্যুত্থানের সময় মানুষের যে রাজনৈতিক সত্তা সেটার একটা আবির্ভাব ঘটেছে। এখন এই যে যারা মানুষের রাজনৈতিক সত্তা তো আছে, কিন্তু তরুণদের যে একটা উচ্ছ্বাস আমরা দেখলাম, তরুণদের যে একটা রাজনৈতিক মনোবৃত্তি আমরা দেখলাম, সেটাকে ধারণ করার জন্য কি দরকার? এইটার জন্য যে কোনো সংগঠন হলেই হতো, কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরে অবাক হয়ে লক্ষ্য করলাম যে শুধুমাত্র রাজনৈতিক দল কেন্দ্রিক আলাপ আলোচনা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে আমরা নাগরিক কমিটি করেছিলাম যে তরুণরা একটা প্রেশার গ্রুপ, একটা ফোর্স, যারা বিপ্লবী তরুণ তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দল ছাড়া কারোর সাথেই আলাপ আলোচনা করার কোনো মনোবৃত্তি অন্তর্বর্তীকালীন সরকারের নাই। সভাপতি আমাদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করতে হয়েছে। তবে এটা বিপ্লবী ফোর্স হিসেবে থাকলে অনেক বেশি ভালো হতো। তাহলে হয়তো আমরা প্রত্যেকটা জায়গায় মানে চাপগুলো দিতে পারতাম, প্রেশারগুলো দিতে পারতাম। কিন্তু রাজনৈতিক দল হওয়ার কারণে মনে হয় যেন আমাদের দলের দাবিগুলো সব দলীয়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এনসিপির একটা দাবিও দলীয় না, সবগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, এবং এই সময় আপনি এই দাবিগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ডিফার করা যেতে পারে, বাট এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। গত 8 মাসে এনসিপি সারা দেশেই আপনারা পদযাত্রা করেছেন। গত 8 মাসে এনসিপি সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হয়ে উঠেছে? বিকল্প একটা শক্তি হিসেবে নিজেদের আবির্ভূত হতে পেরেছে কিনা? আমি মনে করি পেরেছে এবং আরো পারার সুযোগ আছে। সেটা বিকল্প শক্তি মানে আমি বোঝাচ্ছি আমাদের এখানে প্রতিষ্ঠিত যে ট্রেডিশনাল রাজনৈতিক দল আছে তাদের বিকল্প হিসেবে, ট্রেডিশনাল রাজনৈতিক দল, ট্রেডিশনাল রাজনৈতিক সিস্টেম, সেটার বিকল্প হিসেবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা? রাজনৈতিক সিস্টেমের কথাটা আমি আগেও বলেছি যে পুরো সংস্কৃতি সিস্টেম পরিবর্তন না হলে এখানে সব যেই দলকেই আপনি ফেলেন না কেন এই একই ছাঁচে পড়বে। সিস্টেম পরিবর্তনের লড়াইটা এনসিপির মধ্যে আছে। যেমন আপনার গত সপ্তাহেই একটা জরিপ প্রকাশিত হয়েছে, সেখানে কোন দল ক্ষমতায় আসতে পারে এ ধরনের একটা সার্ভে, আপনি অবশ্যই পত্রিকাতে একটা রেজাল্ট দেখেছেন। সেখানে আপনাদের সম্পর্কে বলা হচ্ছে, এনসিপি সম্পর্কে বলা হচ্ছে যে 5% লোক মনে করে এনসিপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে। আচ্ছা, এনসিপি সম্পর্কে বলা হচ্ছে এ কমেন্ট। আবার বলা হচ্ছে মার্চে এটা ছিল 5-এর মতো, এই সেপ্টেম্বরে এসে এটা থেকে কমে গেছে একটু। তাহলে না, ওখানে দেখেন আমি অনেক ধরনের পোল এবং অনেক ধরনের পরিসংখ্যান আমি দেখতে পাচ্ছি। এই ডাটার রাজনীতি, এটা নিয়ে আসলে কাজ করা দরকার, যে ডাটা দিয়ে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। এবং আপনি যদি এই ডাটাগুলো বের করতেছে তাদের রাজনৈতিক এবং তাদের এই প্ল্যাটফর্মগুলোর ব্যাকগ্রাউন্ডে কারা আছেন, এই জিনিসগুলো একটু যদি চেক করেন তাহলে আপনি নানান কিছু ফাইন্ড আউট করতে পারবেন। এবং আমি অবাক হব না যদি অনেক রাজনৈতিক দলের প্রভাবও আপনি এই প্ল্যাটফর্মগুলোতে দেখে থাকেন, এটাতে আমি অবাক হব না। এবং তারা ক্রমাগত এই ডাটাগুলোর মধ্যে একটা জিনিস আমি কমন পাচ্ছি, বিষয়টা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোট বাড়ছে, এটা তারা দেখাতে চেষ্টা করছেন। তা এটা কি সন্দেহজনক না যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পতিত শক্তি, একটা পরাজিত দল, একটা সন্ত্রাসী সংগঠন, তাদের ভোট বাড়ছে? এই জিনিসটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, এটা কি মানে ডাটা দিয়ে আমাদেরকে শুধুমাত্র পরিসংখ্যান বেস তো আমরা আসলে রাজনীতিকে দেখি না, রাজনীতি তো মাঠের। আপনাদের এনসিপিতে আবার আসি। এনসিপি এখনো আহ্বায়ক কমিটি দিয়ে চলছে, সামনে কবে নাগাদ আপনাদের সম্মেলন করার কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? না, আমাদের তো গঠনতন্ত্র অনুযায়ী 1 বছর এই কমিটিটা রান করার কথা। আমরা ফেব্রুয়ারির 28 তারিখ কমিটি মানে আমাদের পার্টি প্রকাশিত হয়েছে। তো আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী আমরা আমাদের কাজ করব এবং গঠনতন্ত্রে যদি উল্লেখ না থাকে তাহলে এই মুহূর্তে হয়তো আমাদের কাউন্সিল করার কোনো সিদ্ধান্ত পার্টিগতভাবে নেই। এনসিপি এবং গণপরিষদের একীভূত হবার খবর প্রকাশিত হচ্ছে আচ্ছা পত্রপত্রিকায়, এবং আপনাদের একজন আপনার সার্জিস আলম সাহেব উনি বলেছেন, আজকে বোধহয় বলেছেন যে গণ অধিকার পরিষদের সঙ্গে আলাপ আলোচনাও চলছে। হ্যাঁ, আমরা সকল পার্টির সাথে তো আলাপ আলোচনা করি, গণ অধিকার পরিষদের সাথে আলাপ আলোচনাটা একটু আলাদা এই কারণে
যে গণ অধিকার পরিষদে আমাদের পার্টিতে এমন অনেকেই আছেন যারা আগে গণ অধিকার পরিষদ করতেন। এখন সেই যেহেতু এতটাই ক্লোজ সম্পর্ক, এবং ধরেন নূরও তো আসলে তরুণ প্রজন্মের একজন নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তো সেই জায়গা থেকে কিন্তু আসলে আলাপ আলোচনাটা অন্য দলের সাথে যতটুকু হয় গণ অধিকার পরিষদের সাথে তার চেয়ে একটু বেশি ঘনিষ্ঠতা থাকে। আপনারা কি নির্বাচন কেন্দ্রিক কোনো জোট গঠন করতে যাচ্ছেন, কোনো জোটে যাবেন? এখন বড় দাগে দুইটা জোট আছে, বিএনপির নেতৃত্বাধীন একটা জোট আছে, জামাত ইসলামী নেতৃত্বাধীন একটা জোট আছে। আপনারা এই দুই জোটের কোনো দিকে যাবেন নাকি নিজেরাই কোনো জোট গঠনের জন্য চিন্তা ভাবনা করছেন? এনসিপি কারো জোটে জয়েন করবে না। আপনার এনসিপি নেতৃত্বেই কি কোনো জোট করার চিন্তা ভাবনা চলছে? যদি কোনো নির্বাচনী জোট হয় সেটা এনসিপির নেতৃত্বেই হবে। একটা প্রশ্ন যেটা আপনার কাছে আবার জানতে চাচ্ছি, আপনি নিজে নির্বাচনে অংশ নেবেন? এটা আমার পার্টির উপরে ডিপেন্ড করে। মানে কোনো আসন থেকে আপনি কোনো প্রস্তুতি? দেখুন, আমি আসলে সাংগঠনিক পলিটিক্সটা করতে বেশি আগ্রহী, পার্টি পলিটিক্সটাতে বেশি আগ্রহী। আমি আসলে এই যে আসনের যে বিষয়টা আসলেই তো এই নির্বাচনী ব্যবস্থার দিকে আমার তাকাতে হয়। তাহলে এই ধরনের নির্বাচনী ব্যবস্থায় আসলে আমি নিজেকে যুক্ত করে আমার যে রাজনৈতিক ক্যারিয়ার সেটাকে আমি এই পর্যায়ে নিব কিনা, কারণ এই নির্বাচনী ব্যবস্থায় যেই অংশগ্রহণ করবে তার অর্থের উৎস কি, এই প্রশ্ন আসবেই। এটা অন্য কারো সম্পর্কে না আসলেও এনসিপির সবার সম্পর্কে আসবে। তাহলে এই যদি হয় তাহলে হচ্ছে আমি এই যে 25 লাখ টাকা নাকি সর্বোচ্চ ব্যয় করা যাবে, আমি লাস্ট দেখলাম নির্বাচন কমিশন, 25 লাখ টাকা খরচ করে কে নির্বাচন করবে? কিন্তু 25 লাখ টাকা কেউ নির্বাচন করে না, এর থেকে আরো অনেক বেশি খরচ করে, কিন্তু ওই শুধুমাত্র 25 লাখটা হয়তো দেখায়, কিন্তু খরচ করে এর চেয়ে বেশি। ওই যে বললাম দরজায় নক করাটা তার নির্বাচন কমিশন ফলো করতে পারবে না, ওইটা তো 25 লাখ টাকার মধ্যে হিসাবে নাই, ওটা হিসাবের বাইরে। তাহলে এই যে যেটা হিসাবের মধ্যে সেটাও 25 লাখ, তার মানে হচ্ছে আপনি যদি 25 লাখ টাকা আপনার বাড়তি খরচ করার এবং আপনার সংসার চালানোর বাদেও খরচ করার অ্যাবিলিটি না থাকে, আপনি নির্বাচন করতে পারবেন না। এতে করে এটা আমি একটু বেশি করে বলি যদি আপনি সময় দেন। এতে করে যেটা হয় যে তরুণ প্রজন্ম এবং হচ্ছে যাদের রাজনৈতিক কমিটমেন্ট আছে তাদের নির্বাচনে আসার এবং হচ্ছে রাজনীতি করার সমস্ত ইচ্ছা চলে যায়, এবং এতে করে আমি মনে করি বাংলাদেশে অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরির আরেকটা প্রসেস শুরু হয়েছে। এটা ছিল, আমি নিজে এই জেনারেশনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি, আমি জানি। এবং আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই 2011 সালে, তখন দেখেছি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রকল্প ছিল বাংলাদেশে ইয়াং জেনারেশনকে সব ধরনের রাজনীতি থেকে দূরে রাখা এবং সব ধরনের চেষ্টা থেকে দূরে রাখা, রাজনৈতিক কোনো ধরনের অ্যাবিলিটি থেকে দূরে রাখা, প্রচেষ্টা থেকে দূরে রাখা। এইটার অ্যাপলিটিক্যাল জেনারেশন বানানোর একদম সুচারু প্ল্যান, খুবই মেটিকুলাস প্ল্যান তারা করেছে এবং সেটাতে প্রায় সফল হয়েও গিয়েছিল। যদি না 2018-র কোটা সংস্কার আন্দোলন, 2013-র শাপলা আন্দোলন, এগুলো যদি না হতো, শাপলা হত্যাকাণ্ড, এটা যদি না হতো তাহলে এটা প্রায় সফল হয়ে গিয়েছিল। কিন্তু এরকম আরেকটা প্রসেস, অ্যাপলিটিক্যাল জেনারেশন বানানোর আরেকটা প্রসেস এবার হবে। আমি আপনাকে এবার বলে রাখি যে যাই করুক না কেন, এইবার সবচেয়ে বেশি তরুণরা নমিনেশন তুলবে নির্বাচন কমিশন থেকে, প্রার্থী হবে। এবং এইটা আসলে মিন করে যে তরুণদের চেষ্টাটা আছে। কিন্তু যদি 25 লাখ এবং আরো গোপনে আরো অনেক কোটি কোটি এই ধরনের ব্যবস্থা যদি থাকে, তাহলে তরুণরা এবং যাদের দেশের প্রতি কমিটমেন্ট আছে সেসব লোকজন আসলে রাজনীতিতে আসবে না। এইসব ক্ষেত্রে যদি সিস্টেম চেঞ্জ না হয়, সেক্ষেত্রে তো আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার কিভাবে এটার মধ্যে ইনভলভ করবো কি করবো না, এই ডিসিশনে আমাকেও আসতে হবে। শাপলা প্রসঙ্গ যেমন উত্থাপন করেছিলেন, আপনার এনসিপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে এবং প্রতীক হিসেবে আপনারা শাপলা চেয়েছেন। নির্বাচন কমিশন বলেছে অতীতেও একটি রাজনৈতিক দল শাপলা প্রতীকের জন্য আবেদন করেছিল, আমরা প্রতীকটাকে দেইনি, শাপলা প্রতীক আপনাদেরকেও দেয়া হবে না। আপনাদের তরফ থেকে বলা হচ্ছে যেটা না দিলে রাজপথে আন্দোলন হতে পারে, কিভাবে এটা আনতে হয়, আদায় করতে হয় সেটা আমরা জানি। তাহলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত না মেনে আপনারা যেটা বলছিলাম যে দাবি আদায়ের জন্য যদি এটা নিয়ে আন্দোলন হয়, তাহলে নির্বাচন কমিশনের উপরে আরেকটা প্রেশার ক্রিয়েট করা হবে কিনা? নির্বাচন কমিশন কোনো বৈধ প্রতিষ্ঠানই না। এখন বাংলাদেশে যেটা চলছে, এই কমিশনটা কোনো বৈধ প্রতিষ্ঠান না। এই কমিশন কিসের উপরে চলছে এটা পরিষ্কার তাদেরকে করতে হবে। কেন বৈধ নয়? কারণ তারা 2022 সালের যেটা নির্বাচন কমিশনের নিয়োগ আইন, প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ আইন এবং অন্যান্য কমিশনার নিয়োগ আইন 2022, যেটা ফ্যাসিস্ট আইন, যেটার বিরুদ্ধে বিএনপি তার 31 দফায় বলেছে যে এটা বিলুপ্ত করতে হবে, যেই আইনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার নিয়োগ হয়ে ওই নির্বাচন কমিশনার 2024 সালের যেই হতাশাজনক 7 জানুয়ারির নির্বাচন সেটা তারা পরিচালিত করেছিল। তো এই একই নির্বাচন কমিশনের মধ্যে কোনো ধরনের কোনো সংস্কার হয়নি,
আপনি আমাকে একটাও দেখাতে পারবেন না। এখানে শুধুমাত্র লোক বদল ছাড়া আর কোনো ধরনের কোনো সংস্কার সেই নির্বাচন কমিশনের কাছেই তো আপনারা নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছেন। আমরা আমাদের ডিউ প্রসেসগুলো করতেছি। এটা একটা দল হইলে যে কোনো সময়ে এটা করতে হবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ডিউ প্রসেস করা মানে এই না যে তাকে বৈধতা দেওয়া। নির্বাচন কমিশন একটা সেপারেট প্রতিষ্ঠান, সে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সে গণমুখী এবং গণমানুষের জন্য তার কাজ করবে এবং মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। এই জিনিসগুলো মনে রাখবে, এই জিনিসগুলো নির্বাচন কমিশনের কারো মাথায় নেই। এবং সিইসি শাপলার প্রতীক নিয়ে যেটা এখন দেখেন, সিইসি প্রথমে বললেন যখন আমাদের সাথে তাদের বৈঠক হয়েছিল 4ই জুন, অনেক আগে, তখন তাদের সাথে আমরা প্রথমেই এটা জানিয়েছিলাম আমরা শাপলা প্রতীক দাবি করব। তখন উনি কিন্তু বলেন নাই যে শাপলা প্রতীক দেওয়া যাবে না, এটা আপনারা করেন না। উনি বলেছেন ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, আমরা প্রতীকে ইনক্লুড করব। উনি প্রতীকের লিস্টে নৌকা রেখেছেন, কিন্তু উনি শাপলা রাখতে পারছেন না। প্রথমত উনি বলেছিলেন যে এটা জাতীয় প্রতীকের মধ্যে আছে। জাতীয় প্রতীকের মধ্যে কি তারকা নেই, যেটা জেএসডি প্রতীক? জাতীয় প্রতীকের মধ্যে কি ধানের শীষ নেই, যেটা বিএনপির প্রতীক মার্কা? আর এছাড়াও যদি দেখেন, এরপরে টাইম যখন পাস হয়েছে, আমরা যখন বারবারই যুক্তিগুলো খণ্ডন করছি, উনি যুক্তি দেখাতে পারছেন না। শেষে গিয়ে এখন বলছেন যে ডিজিএফআই এর প্রতীক এটা। ডিজিএফআই এর শাপলা যদি হয় যে ডিজিএফআই পুরোটাই শাপলা, তাহলে আমরা শাপলা ক্লেম করতে পারবো না। তাহলে প্রথম যুক্তি হচ্ছে যে দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের প্রতীক, তাহলে পুরোটাই শুধু দাঁড়িপাল্লাই সুপ্রিম কোর্ট, আর কিছুই নেই সেটার সাথে। জামাত কি দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করে নাই? ইলেকশনে জিতে আসে নাই? দিনের পর দিন তাদেরকে নিবন্ধন এবং তাদেরকে যে রিনিউ করা, এই রিনিউর কাজটা কি নিবন্ধন কমিশন এবারও করে নাই? তাহলে কেন জামাতকে এই অচল অবস্থার অবসান হবে কিভাবে তাহলে? আমি তো বললামই, এখানে আপনার পুরো সিস্টেমটা পরিবর্তন করা এবং না, আপনাদের শাপলা নিয়ে যে একটা টানাপোড়েন চলছে, এটার অবসান হবে কিভাবে? দেখুন, আপনারা শাপলার দাবি থেকে সরে আসবেন নাকি? দেখেন, বাংলাদেশের ইতিহাসে কোনো দলের প্রতীক নিয়ে এত স্ট্রাগল করতে হয় না যতটা আমাদের করতে হয়েছে। এটার কারণটা খুব পরিষ্কার। তরুণদের একটা রাজনৈতিক দল এইরকম পপুলার প্রতীক হিসেবে শুধু এত পপুলার, এটা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে ঘটে নাই। ইভেন আপনি দেখেন যে নৌকা কি আওয়ামী লীগের আগে আওয়ামী লীগের দ্বারা জনপ্রিয় কোনো মার্কা ছিল, নাকি ধানের শীষ বিএনপির দ্বারা জনপ্রিয় কোনো মার্কা ছিল? এই দুইটা মার্কাই পূর্বে ছিল। পূর্বে রাজনৈতিক দলের কাছ থেকে ওনারা পরে এই মার্কাগুলো নিয়েছেন, পূর্বেই জনপ্রিয় মার্কা ছিল। আর শাপলা আমরা পরিচিত করেছি, আমরা জনপ্রিয় করেছি। আমাদের হাতে শাপলা মানুষ, মানে আমরা যেখানে পদযাত্রায় গিয়েছি ওই জেলায় ঝিলে নেমে শাপলাও তুলেছেন, মানে ওইটা তো আছে, কিন্তু ওই দিন বাজারে কোনো শাপলা ছিল না, মানুষ এটাকে রিসিভ করেছে এইভাবে। এবং এই যে মানুষ যেভাবে রিসিভ করেছে, এইটাকে একটা অশনি সংকেত হিসেবে দেখছে পুরাতন স্ট্যাবলিশমেন্ট, এবং সেই জায়গা থেকে তরুণদের এই দলটাকে শাপলা থেকে বঞ্চিত করার একটা পায়তারা চলছে। ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে? কোনো সংশয় সন্দেহ আছে? দেখেন, আমরা তো কখনোই টাইম নিয়ে কথা বলিনি। আপনি আমাদের যত বক্তব্য, যত প্রেস রিলিজ, যা কিছু দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে, আগামী রোজা শুরু হওয়ার আগেই নির্বাচন হবে। নির্বাচনটা কখন হবে এইটা গুরুত্বপূর্ণ না, সংস্কারটা কতটুকু হয়েছে এটা গুরুত্বপূর্ণ। এখন সংস্কার, আমি যেটা এতক্ষণ ধরে আপনার সাথে যত আলাপ করলাম, এটা সারসংক্ষেপ যদি দেখেন, পুরো সিস্টেমটাই আগের। এখানে নির্বাচন কখন হলো, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনে কি আপনারা অংশ নেবেন না? এইটা দেখেন, একটা রাজনৈতিক দল হিসেবে কিন্তু তার রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রকাশ করার এবং প্ল্যান দাবি প্রকাশ করার সমস্ত স্বাধীনতা আছে। আমরা এখন পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের অনীহা প্রকাশ করিনি। আমরা বলেছি ফেব্রুয়ারি নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হতে হবে, জুলাই সনদটা এলএফওর মাধ্যমে স্থায়ীকরণ হতে হবে, এবং ওই একই এলএফওর মাধ্যমে আপনি গণপরিষদ নির্বাচন ঘোষণা দেন। তাহলে এখানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, স্পিরিট, এটা ইনট্যাক্ট থাকে এবং সেই অনুযায়ী দেশটা পুনর্গঠনের সম্ভব। এই দাবি দেওয়ার পাশাপাশি কি আপনারা নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রেখেছেন? আমরা নির্বাচন করতে হয়, আমাদের সংগঠন শক্তিশালী করা, মানুষের কাছে যাওয়া, এই কাজগুলো অব্যাহত রেখেছি। সামান্তা শারমিন, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। থ্যাংক ইউ লিটন ভাই, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।